অনেক সময় আমরা মনে করি জীবনে সবকিছু একা একাই সামলাতে হবে, অন্যের সাহায্য চাওয়া মানেই দুর্বলতা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই জেদটাই আমাদের স্বপ্নের পথে কত বড় বাধা হয়ে দাঁড়াতে পারে? আজকের গল্পটাও এমন এক যুবকের, যে নিজের স্বপ্ন পূরণের জন্য সবকিছু একা করতে গিয়েছিল, কিন্তু একসময় সে নিজের সীমানা বুঝতে পারে, আর সাথে এটাও বোঝে জীবনে সাহায্য নেওয়া মানেই হেরে যাওয়া নয়, বরং এটাও সফলতার একটা অংশ। আগ্রহী হলে গল্পটা শেষ পর্যন্ত দেখুন। এক সময়ের কথা, একটি ছোট্ট গ্রামে বাস করত ফাহিম নামে এক যুবক। গ্রামের চারপাশে ছিল ছোট ছোট ঘর, পাথরের রাস্তা আর সবুজ ক্ষেতের ছড়াছড়ি। গ্রামের বেশিরভাগ মানুষই ছিল কৃষক। জীবন সেখানে ছিল ধীর গতির, কিন্তু ছিল অনেক চ্যালেঞ্জে ভরা। 23 বছর বয়সী ফাহিম ছিল একজন কাঠমিস্ত্রি। সে এই কাজটি তার বত বাবার কাছ থেকে শিখেছিল। গ্রামে তার একটা ছোট দোকান ছিল, যেটার ছাদটার অবস্থা খারাপ হয়ে পড়েছিল। ফাহিম প্রতিদিন একা কাজ করত, বেশ ভালোভাবেই চেয়ার বানাতো, পুরনো টেবিল মেরামত করত, কিন্তু তাও ক্রেতারা সব সময় কম দাম দিত। সব মিলিয়ে তার হাতে সামান্য কিছু টাকা থাকত। তবে ফাহিম এত সামান্যতে সন্তুষ্ট ছিল না। অবসরে সে তার ছোট্ট বাড়ির জানালার পাশে বসে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে থাকত আর স্বপ্ন দেখত। একদিন নিজের একটা বড় আসবাবপত্রের দোকান হবে। সে ভাবত, একদিন লোকেরা শুধু আমার ফার্নিচার কেনার জন্য এই গ্রামে আসবে। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। যতবারই সে কিছু টাকা জমাতে চাইত, ঠিক তখনই কোনো না কোনো অপ্রত্যাশিত খরচ এসে যেত। ছাদের ফাটল, যন্ত্রপাতির খরচ, কিংবা তার অসুস্থ মায়ের ডাক্তারের বিল। গ্রামের কিছু মানুষ তার স্বপ্ন নিয়ে ব্যঙ্গ করত। একদিন তো ওয়ালিদ নামের এক কৃষক বলতে লাগলো, ফাহিম, তুমি তো ভালো কাঠ কেনারও সামর্থ্য রাখো না, আর স্বপ্ন দেখছো বড় দোকানের। এই কথাগুলো ফাহিমের হৃদয়কে আঘাত করেছিল, কিন্তু সে তবু তার স্বপ্নকে লালন করে যাচ্ছিল। একদিন আজিজ মিয়া নামে এক বৃদ্ধ ব্যক্তি ফাহিমের দোকানে এলেন। তিনি ছিলেন একজন ভ্রাম্যমাণ ব্যবসায়ী। ফাহিমকে একটি বড় ডাইনিং টেবিল বানাতে বললেন, যেটা তাকে 1 সপ্তাহের মধ্যে তৈরি করতে হবে। এই কাজটি ছিল ফাহিমের জীবনের সবচেয়ে বড় কাজ, এবং পারিশ্রমিকও ছিল ভালো। তবে কাজের মাঝপথেই সমস্যা দেখা দিল। তৃতীয় দিন ফাহিম বুঝতে পারল তার কাজ শেষ হয়ে গেছে। সে স্থানীয় কাঠ ব্যবসায়ীর কাছে গেল, কিন্তু শীতকালের কারণে কাঠের দাম দ্বিগুণ হয়ে গেছে। তার হাতে থাকা টাকায় মাত্র অর্ধেক কাঠ কেনা সম্ভব ছিল। ফাহিম ভাবল, আমি আজিজের মিয়ার কাছে অতিরিক্ত টাকা চাইতে পারি না। সে ওয়ালিদের কাছে টাকা ধার চাইতে গেল, কিন্তু ওয়ালিদ ঠাট্টা করে ফিরিয়ে দিল। ফাহিম চিন্তা করল, নিজের দোকানটা বেচে দিলে ভালো হয় নাকি? স্বপ্নের পেছনে দৌড়ানো বোকামি হবে না তো? সেই রাতে ফাহিম ভীষণ মন খারাপ করে পুরনো একটি বেঞ্চে বসে রইল। টেবিলের উপরে থাকা অল্প কিছু টাকার দিকে তাকিয়ে ভাবল, আমি খুব লোভী হয়ে পড়েছি না তো? ঠিক তখনই তার মায়ের কথাগুলো মনে পড়ে গেল, ফাহিম, প্রতিটি বড় কিছু ছোট একটা পদক্ষেপ থেকেই শুরু হয়। ভয় পেও না শুরু করতে, যত কঠিনই হোক। পরের দিন নতুন উদ্দীপনা নিয়ে ফাহিম শহরে গেল। সে কয়েকটি ছোট ছোট ফার্নিচার, কিছু ভাঁজ করা চেয়ার নিয়ে শহরে গেল বিক্রি করার জন্য। এটি ছিল ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। বিক্রি না হলে তার কাছে বাসায় ফেরার ভাড়াও হবে না। শহরের ব্যস্ত বাজারের এক কোণে সে একটি ছোট স্টল খুলল। শুরুতে কেউ আগ্রহ দেখায়নি, কিন্তু দুপুরের দিকে এক ধনী মহিলা এসে তার তৈরি ফার্নিচারগুলো দেখে মুগ্ধ হয়ে যান। এমনকি সবগুলো কিনেও নেন। এই টাকা দিয়ে ফাহিম কাঠ কিনে গ্রামে ফিরে আসে এবং সময় মতো আজিজ সাহেব টেবিল তৈরির কাজ শেষ করে ফেলে। আজিজ সাহেব খুশি হয়ে বলেন, তুমি একজন প্রতিভাবান যুবক, তোমার স্বপ্নকে কখনো হার মানতে দিও না। কিন্তু এটিই ছিল তার নতুন শুরু। আজিজ সাহেবের কাজ শেষ হবার কয়েক সপ্তাহ পর থেকেই ফাহিমের দক্ষতার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। আশেপাশের গ্রাম এবং শহর থেকেও অর্ডার আসতে শুরু করে। এর মধ্যেই আসে এক নতুন বড় প্রস্তাব। শহরের একজন ব্যবসায়ী তার কাছে 10টি ডাইনিং টেবিলের অর্ডার দেয়, যেগুলো তাকে 1 মাসের মধ্যে সরবরাহ করতে হবে। বিনিময়ে সে একটি বিশাল অঙ্কের টাকা দেবে। এই সুযোগটা বড় হলেও চ্যালেঞ্জ ছিল অনেক। অল্প সময়ে ভালো মানের কাজ, শ্রমিকের অভাব
আর ছোট দোকানে কাজ করা ছিল প্রায় অসম্ভব। তবুও ফাহিম রাজি হয়ে যায়। রাতে সে প্ল্যান করতে বসে। হিসাব করে দেখে যদি প্রতিদিন সকাল থেকে রাত অবধি কাজ করে তবে কাজ শেষ করা সম্ভব। কিন্তু কাঠ কিনতে তার কাছে যথেষ্ট টাকা নেই। শেষমেশ সে তার বাবার শেষ স্মৃতি, একটি সোনার ঘড়ি বিক্রি করার সিদ্ধান্ত নেয়। এটি ছিল তার বাবার সংগ্রামের প্রতীক। শহরের গহনার দোকানে দাঁড়িয়ে ঘড়িটি বিক্রি করার সময় তার চোখে জল এসে যায়। কিন্তু সে জানত এটা কেবল একটি পদক্ষেপ, আর বড় কিছু করতে হলে জীবনে কিছু বাজি রাখতে হয়। টাকা দিয়ে সে সেরা কাঠ কিনে আনে এবং দিনরাত পরিশ্রম করে। প্রায় সে খাওয়া ও ঘুম বাদ দিয়ে কাজ করে। হাত ফেটে যায়, মাথা ঝিমঝিম করে, কিন্তু সে থামে না। গ্রামের লোকেরা বলল, ফাহিম একটু বিশ্রাম নাও, না হলে অসুস্থ হয়ে পড়বে। কিন্তু সে শুনল না। সময় গড়িয়ে শেষ সপ্তাহে, কিন্তু একটি টেবিলে কাঠের ত্রুটির কারণে বারবার ভেঙে যাচ্ছিল। সব মিলিয়ে সে চিন্তিত হয়ে পড়েছিল। তার মা একদিন দোকানে এসে দেখে ফাহিম মাথা নিচু করে বসে আছে। তিনি বললেন, একটু বিশ্রাম নে বাবা। জীবন শুধু স্বপ্নের পেছনে দৌড়ানোর নাম নয়, নিজের যত্নও নিতে হয়। ফাহিম কাঁদতে কাঁদতে বলল, আমি শুধু প্রমাণ করতে চাই যে আমিও পারি। তুমি চিন্তা করো না, আমরা শীঘ্রই দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারব। মা বললেন, তুই অনেক কিছু প্রমাণ করেছিস ফাহিম। তোর পরিশ্রম, ধৈর্য সবই আমি দেখেছি। তবে একটা কথা মনে রাখিস, যদি শরীরটাই না থাকে, যদি তুই সুস্থ না থাকিস, তাহলে এই সাফল্য একসময় অর্থহীন হয়ে যাবে। এই কথাগুলো শুনে ফাহিম কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর ধীরে বলল, মা, আমি জানি তোমার কথাগুলো ঠিক, কিন্তু এই কাজটা আমাকে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। আমি যদি এটা সময় মতো শেষ করতে পারি, তাহলে আমার স্বপ্নের অনেকটা পথ এগিয়ে যাব। অনেক মানুষ আমাকে চিনতে পারবে, আমার খুব সুনামও হবে। মা হেসে বললেন, বুঝি বাবা, তোর স্বপ্ন তোর কাছে কতটা বড়। কিন্তু একটা কথা শুন, স্বপ্ন পূরণ করতে গিয়ে যদি একা সব বোঝা টানতে যাস, তাহলে তুই ক্লান্ত হয়ে যাবি। জীবনটা একা একা পার করা যায় না। যখন দরকার তখন অন্যের সাহায্য নেওয়া দুর্বলতা নয়, বরং এটা হলো বুদ্ধিমানের কাজ। তুই যদি এই একটুখানি কাজে তোর বন্ধুদের বা প্রতিবেশীদের একটু সাহায্য চাস, কেউ না করবে না, বরং তোর পাশে দাঁড়াতে পেরে তারা গর্ববোধ করবে। এই কথাগুলো যেন ফাহিমের ভেতরটা জাগিয়ে তোলে। পরের দিন সে প্রথমবারের মতো গ্রামবাসীদের কাছে সাহায্য চাইল এবং সবাই এগিয়ে এলো। একসঙ্গে তারা কাজ শেষ করল। ধনী লোকটিও অত্যন্ত খুশি হল এবং প্রতিশ্রুতি অনুযায়ী বেশ ভালো পরিমাণে অর্থ দিল। এই অর্থ দিয়ে ফাহিম তার দোকান বড় করল, নতুন যন্ত্রপাতি কিনল এবং গ্রামের কয়েকজন যুবককে তার দোকানে চাকরিও দিল। কিন্তু তার সবচেয়ে বড় পাওয়াটা ছিল স্বপ্ন পূরণে শুধু পরিশ্রম নয়, সাহায্য চাওয়াটাও গুরুত্বপূর্ণ, এবং এভাবেই জীবনের ভারসাম্য ধরে রাখা দরকার। কেমন লাগলো গল্পটি কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি এমন আরো গল্প শুনতে চান তবে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের গল্পে।